গত ভিডিওটিতে আমরা শিখেছি কিভাবে একটা বেসিক প্রোগ্রামের আউটপুট কনসোলে লিখতে হয় এবং একটা বেসিক প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে কনসোল দিয়ে আমরা ইনপুট নিব এবং সেই ইনপুটটা কনসোলে আবার প্রিন্ট করাবো। তবে তার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, যেটা না জানলেই নয়। সেটা হচ্ছে সি এর ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে। তবে ভেরিয়েবল লেখার জন্য সিতে অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। সেই নিয়মকানুনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর ফার্স্ট লেটারগুলো সবসময় আলফাবেট হতে হবে। অর্থাৎ আমরা কিবোর্ডে যে দেখতে পাই অনেক ধরনের অ্যালফাবেট আছে, তারপর স্পেশাল ক্যারেক্টার আছে, আবার ডিজিট আছে। এগুলোর মধ্যে ফার্স্ট লেটার যদি আমরা ভেরিয়েবল লিখতে চাই তাহলে আমাদের ফার্স্ট লেটারটা ভেরিয়েবলের অবশ্যই অ্যালফাবেট হতে হবে। এবং এই ভেরিয়েবলগুলো সি এর যে ভেরিয়েবলগুলো এগুলো আলফাবেট এবং এই যে বিভিন্ন রকম ডিজিট আছে এই ডিজিটের সমন্বয়ে আমরা লিখতে পারি। এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোর মধ্যে অনলি আন্ডারস্কোরটা আমরা ব্যবহার করতে পারি ভেরিয়েবল লেখার জন্য। আবার ভেরিয়েবলটা আপার কেস এবং লোয়ার কেস এই দুই ধরনের ক্যারেক্টারের সমন্বয়ে আমরা লিখতে পারি কম্বিনেশনে। আবার ভেরিয়েবল যেহেতু খুবই কেস সেন্সিটিভ, এই জন্য আপার কেজে যদি আমরা একটা ভেরিয়েবল লিখি এবং লোয়ার কেজে মানে সেম ক্যারেক্টারে যদি লোয়ার কেজে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে দুইটা আলাদা অর্থ বোঝাবে। অর্থাৎ সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটা আলাদা অর্থ বহন করে। আর একটা ভেরিয়েবলের কোনো লেটারের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না, অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে কখনো কোনো স্পেস রাখা যাবে না। অর্থাৎ একটা ওয়ার্ড আকারে একটা ভেরিয়েবল লিখতে হবে। যেমন এইটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু এই স্পেসযুক্ত এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে রাখতে পারি না। আচ্ছা, সেটা আমরা প্রোগ্রাম লেখার সময় আরও বিস্তারিত জানবো। আমি জাস্ট একটু এখানে বুঝিয়ে দিলাম। আর ভেরিয়েবলগুলো কখনো কিওয়ার্ড হওয়া যাবে না। কারণ কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে কতগুলো স্পেশাল টাইপ ওয়ার্ড যেগুলো সিতে বিল্ড ইন, অর্থাৎ বিল্ড ইনভাবে ডিক্লেয়ার করা আছে সি ল্যাঙ্গুয়েজের। আর সেই কিওয়ার্ডগুলো আমরা বিস্তারিত পরে জানতে পারবো। সেই কিওয়ার্ডগুলো কখনোই ভেরিয়েবল হতে পারে না। অর্থাৎ আমরা ভেরিয়েবল লেখার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে না লিখে ফেলি। আর ভেরিয়েবলটা আমরা আগে বলছি যেহেতু স্পেশাল একটা শুধু ক্যারেক্টার দ্বারা স্টার্ট হতে পারে, সেহেতু কখনোই ভেরিয়েবলটা একটা নাম্বার দ্বারা স্টার্ট হতে পারবে না। আমরা যদি লিখিও তাহলে প্রোগ্রামটা ইরর দেখাবে। এইসব ছিল সিতে ভেরিয়েবল লেখার নিয়মাবলী। এখন আমরা জানব ডাটা টাইপ। সিতে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে এগুলো হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, ফ্লোট এবং স্ট্রিং। আমরা ইন্টিজার বলতে সাধারণত চিনি ইন্টিজার কি, সেসব ডিজিট যেগুলো হচ্ছে ফ্র্যাকশন না, অর্থাৎ ডেসিমাল ভগ্নাংশ যেখানে নেই সেগুলো হচ্ছে ইন্টিজার। এই ইন্টিজারের শর্ট ফর্মে আমরা সিতে আইএনটি এইভাবে ডিক্লেয়ার করি। আর ডাবল এবং ফ্লোট হচ্ছে কি? ডাবল হচ্ছে ফ্র্যাকশন, ফ্লোট হচ্ছে ফ্র্যাকশন, কিন্তু ফ্লোট হচ্ছে ডাবল হচ্ছে একটু ক্যাপাসিটি কম, মেমোরিতে রাখার জন্য ফ্লোট ডিক্লেয়ার করি। আর ক্যারেক্টার হচ্ছে ABCD মানে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট আছে সেগুলো একটা ক্যারেক্টার বলে। ওই টাইপ ডাটা আমাদের দরকার হলে আমরা CHAR ডিক্লেয়ার করে সিতে আমরা ক্যারেক্টার টাইপ ডাটা ডিক্লেয়ার করি। আর স্ট্রিং হচ্ছে, স্ট্রিং মানে সাধারণত আমরা জানি রশি, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রিং বলতে বোঝায় হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, যেগুলো আমরা স্ট্রিং পর্বে গিয়ে অনেক বিস্তারিত জানতে পারবো। তারপর বলে রাখি স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। সিতে আসলে স্ট্রিং বলে কিছু নেই, কিন্তু তারপর আমরা বিস্তারিত শিখব। যদি সি শেখার পর সাধারণত C++-এ আমরা বিস্তারিত স্ট্রিং সম্পর্কে যদিও বা জানতে পারি, কিন্তু আমি অল্প একটু ধারণা দিয়ে রাখবো স্ট্রিং সম্পর্কে, এজন্য আমি এই ডেটা টাইপের মধ্যে স্ট্রিংটা অ্যাড করছি। আর এই প্রত্যেকটা ডেটা টাইপের এক একটা রেঞ্জ আছে, অর্থাৎ ইন্টিজার এই ডেটা টাইপের মধ্যে সি এর কত দূর পর্যন্ত মানে সর্বোচ্চ কতগুলো ভ্যালু রাখতে পারবে এটা একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জ হচ্ছে আমরা এখানে জানতে পারবো। যেমন ইন্টিজার হচ্ছে এটা একটা নিজে একটা ইন্টিজার ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি তাহলে ওটা হচ্ছে 2 বাইট অথবা 4 বাইট হবে, এবং এটা রেঞ্জ হবে, এটা যদি 2 বাইট হয় তাহলে এই রেঞ্জ হবে, আর যদি 4 বাইট হয় তাহলে এই রেঞ্জ হবে -21, 47, 48, 36, 48 থেকে
প্লাস 21 47 48 36 47, এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে প্রতিটা ক্যারেক্টার 1 বাইট করে, এবং এটার রেঞ্জ হচ্ছে -128 টু 127 অথবা 0 থেকে 255। সেরকম ইন্টিজারের বিভিন্ন ফর্ম আছে। আনসাইন্ড ইন মানে যেটা অনলি পজিটিভ, সেরকম আছে শর্ট, আনসাইন শর্ট, তারপর লং, আনসাইন লং, এটা ইন্টিজারের ক্ষেত্রে। এই সেরকম ক্যারেক্টারের ক্ষেত্রেও আছে আনসাইন ক্যারেক্টার, আবার সাইন ক্যারেক্টার। এগুলোরও প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ আছে। এগুলো হচ্ছে ডাটা টাইপের রেঞ্জ। এবারে আমরা শিখব যে কিভাবে এই সব ডাটা টাইপের মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে কনসোলে ইনপুট নিয়ে আবার কনসোলে আউটপুট আমরা লিখতে পারি। যাই হোক, এই জন্য আমাদের কোড ব্লকস ওপেন করতে হবে এবং একটা নতুন প্রোগ্রাম খুলি আমরা। এর জন্য নিউ এমটি ফাইল আমরা সেভ করে রাখি, হচ্ছে আউটপুট লিখি, আউটপুট ডট সি, সেভ। হ্যাঁ, এই জন্য আমাদের যেহেতু আমাদের ইনপুট আউটপুট থাকবে, এই জন্য আমাদের শুরুতেই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। include stdio.h int main, যেহেতু আমাদের মেইন ফাইল এক্সিকিউট করবে ফাংশনটি, এজন্য রিটার্ন 0 এক্সিকিউট হবে। এখন আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। এখন এই নিয়মটা হচ্ছে কি, প্রথমে আমাদের ভেরিয়েবলটা কি টাইপ হবে সেটা ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ভেরিয়েবলটা যদি আমরা সাপোজ ইন্টিজার টাইপ লিখতেছি, এই জন্য int লিখতে হবে, ইন ডাটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবলটির নাম। তো এই নামটি আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আমি আপাতত x লিখতেছি, তারপর প্রত্যেকটা লাইনের শেষে অবশ্যই সেমিকোলন লিখতে হবে। তো আমি ইনিশিয়ালি মনে করি যে x ইকুয়াল, এই ইকুয়াল চিহ্নের মাধ্যমে আমরা এই ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখতে পারি। সাপোজ x ইকুয়াল আমরা 20 রাখতেছি। এখন আমরা যেহেতু ইন্টিজার টাইপ, এটা আমরা কনসোলে প্রিন্ট করাতে চাচ্ছি। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করাতে চাই, দেখি কি আউটপুট দেখায়। অবশ্যই যেহেতু আমরা প্রিন্টএফ লিখিনি, সেহেতু কনসোলে এটি কোনো কিছুই আউটপুট দেবে না। হ্যাঁ, আমরা চাচ্ছি x এর ভ্যালুটা আমরা প্রিন্ট করাতে। এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। আমরা চাচ্ছি এক্সটা প্রিন্ট করাতে। এখন কীভাবে ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করাতে হয় কনসোলে, এই জন্য প্রিন্টএফ লিখতে হবে। তারপর যেহেতু আমরা x প্রিন্ট করব, এক্সটা হচ্ছে ইন্টিজার টাইপ, এবং ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করাতে গেলে %d লিখতে হয়। %d, x এর ভ্যালু প্রিন্ট করব। অর্থাৎ আমরা যা প্রিন্ট করাতে চাই সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যে টাইপ, ডাটা টাইপ, সেই ফরম্যাটটা লিখতে হবে, এবং তারপর কোটেশন শেষ হলে কমা, যে ভেরিয়েবলের ভ্যালু আমরা প্রিন্ট করাতে চাই সেটা লিখতে হবে। এখন যদি আমরা প্রিন্ট করাতে চাই, কম্পাইল করলে নো এরর, এবং প্রিন্ট করাতে গেলে আমরা দেখব যে x এর ভ্যালু আমরা 20 রেখে দিয়েছিলাম, সেই 20টা এখানে প্রিন্ট করেছে। এখন আমরা যদি স্বভাবতই আরও একটু ভালোভাবে লিখতে চাই, অর্থাৎ নিউ লাইন, এবং এটা যে x এর ভ্যালু x ইকুয়াল, তাহলে দেখাবে x ইকুয়াল 20। অর্থাৎ আমরা স্ট্রিং যে ডাবল কোটেশন আছে ওটার ভিতরে যা লিখবো সেটাই প্রিন্ট করাবে, এবং %টা এই x থেকে ইনহেরিট করবে, ইনহেরিট করে x এর ভ্যালুটা %এর জায়গায় প্রিন্ট করাবে। এইভাবে আমরা ইন্টিজার প্রিন্ট করাতে পারি কনসোলে। এইভাবে আপনারা শুধু ইন্টিজার না, যে কোনো ডাটা টাইপের ভ্যালু এইভাবে প্রিন্ট করাতে পারবেন। তো আমি সবগুলোই এক এক করে দেখাচ্ছি। অবশ্য আমি করার আগে আপনারা যদি একটু চিন্তা করে ভিডিওটা পজ করে নিজে নিজে করতে পারেন তাহলে একটু ভালো হয়, কারণ নিজে নিজে যেটা শেখা হয় সেটা একটু মেমোরিতে বেশি স্থায়ী হয়। এই জন্য ভিডিওটা পজ করে আপনারা একটু চেষ্টা করেন যে নিজে নিজে বিভিন্ন ডেটা টাইপের ভ্যালু এভাবে আগে থেকে অ্যাসাইন করে আপনারা প্রিন্ট করতে পারেন কিনা। যাই হোক, আশা করি আপনারা পেরেছেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে ডাবল টাইপের ভ্যালু আমরা ডিক্লেয়ার করব এবং প্রিন্ট করব। এই জন্য আমাদের ডাবল লিখতে হবে। ডাবল, আমি ওটা x লিখছিলাম, এটা যে কোনো আপনার নামও দিতে পারেন, ভেরিয়েবল নাম, এটা যে কোনো কিছু লিখতে পারেন, জাস্ট ওই নিয়ম কানুন মেনে। তো আমি এটা y লিখতেছি, এইভাবে কমা দিয়ে এইভাবে y সমান এইভাবেও কিছু লেখা যায়, অথবা আপনি যদি চান যে এটা এইভাবে লিখবেন, Ctrl+X, এইভাবে লিখতে পারেন, যে কোনো ইচ্ছা
আপনি যেভাবে লিখতে পারেন, সমস্যা নেই। এবার আমরা ডাবল ভ্যালুটা প্রিন্ট করব। প্রিন্টএফ ডাবল ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হয় %lf। আমি নিউ লাইনটা দিয়ে নেই যাতে শেষে একটা নতুন লাইন প্রিন্ট করে, আর শেষে আমরা কি প্রিন্ট করব, ওয়াই। এই জন্য ওয়াইয়ের ভ্যালুটা এখানে লিখতে হবে। আমরা যদি কম্পাইল করে রান করি তাহলে দেখা যাবে যে প্রথম আমরা এক্সের ভ্যালু আগে থেকে প্রিন্ট করাইছি এবং শেষে ডাবলের ভ্যালু আমরা ওয়াই ইকুয়াল লিখিনি, কিন্তু ডাবলের ভ্যালু 434.545, শেষে এক্সট্রা 3টা শূন্য আসছে। এটা আসার কারণও আছে, কারণ ডাবল ভ্যালু সাধারণত দশমিকের পর 6 ঘর পর্যন্ত অটোমেটিকলি প্রিন্ট করে। যদি বা এখানে কিছু না থাকতো, তাহলে যদি আমরা ইন্টিজার টাইপে ডাবলের মতো রাখতাম তাহলে কি হইতো, তাহলে ওই একই কথাই হইতো, জাস্ট পয়েন্টের পর 6টা শূন্য অটোমেটিকলি বসে যেত। এটা হচ্ছে ডাবলের একটা মানে নিয়ম আর কি, নিয়ম না মানে প্রপার্টি আর কি। তো আমরা চাচ্ছি যে দশমিকের পর সাপোজ এটা 2 ঘর আছে, এই 2 ঘরটা শুধু প্রিন্ট করবে, অর্থাৎ এক্সট্রা যার 4টা শূন্য আসতেছে ওগুলো প্রিন্ট না করে শুধু 2 ঘরে প্রিন্ট করবে। এই জন্য কী করতে হবে, এখানে 0.2 দিতে হবে। তাহলে দশমিকের পর আমরা যদি 2 ঘর প্রিন্ট করাতে চাই তাহলে শুধু 2 ঘরে প্রিন্ট হবে, অর্থাৎ 0.34 এখানে শুধু প্রিন্ট করছি, এবার কোনো জিরো প্রিন্ট করে নিই। তো আমি একটু সুন্দর করে লিখি y ইকুয়াল এটা। অনুরূপভাবে আমরা ফ্লোটের ভ্যালু প্রিন্ট করতে পারবো, সেম একই কথা। ফ্লোট যদি প্রিন্ট করাতে চাই এখানে ফ্লোট লিখতে হবে, ফ্লোট জেড লিখি, আর এটা হচ্ছে ফ্লোট লেখার সময় শুধু %f লিখতে হয়, আচ্ছা জেড। এবার রান করলে প্রোগ্রামটা দেখা যাবে, পাশাপাশি ইন্টিজার ভ্যালু, ইন্টিজার x এর মান কত 20, y এর মান এত, z এর মান এত, অর্থাৎ এইটা ডাবল এটা ফ্লোট। অনুরূপভাবে ক্যারেক্টারের ভ্যালু আমরা দেখতে পারি। এজন্য আমাদের কি করতে হবে, ক্যারেক্টার আমরা যে কোনো ডাটা টাইপের ভেরিয়েবলের নাম দিচ্ছি, ক্যারেক্টার সিএইচ দিচ্ছি, সিএইচ ইকুয়াল আগে থেকে আমরা একটা ক্যারেক্টার এটার ভিতর ডিক্লেয়ার করি কি, সাপোজ এ। তাহলে ক্যারেক্টারটা যদি প্রিন্ট করতে চাই printf %c নিউ লাইন কমা ch, এটা হচ্ছে ch ইকুয়াল। এবার যদি আমরা কম্পাইল করে রান করি তাহলে দেখতে পাবো পাশাপাশি সবগুলার ভ্যালুর মান, অর্থাৎ xyz এবং ch ক্যারেক্টার। এক্সটা হচ্ছে ইন্টিজার, ওয়াইটা হচ্ছে ডাবল, জেডটা হচ্ছে ফ্লোট এবং সিটা হচ্ছে ক্যারেক্টার। এভাবে আমরা কনসোলে বিভিন্ন টাইপের ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি। যাই হোক, এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে বিভিন্ন ধরনের ডেটা টাইপের ভ্যালু ভেরিয়েবলে অ্যাসাইন করে সেটা কনসোলে আউটপুট দিতে হয়। কিন্তু আগামী টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কনসোল থেকে আমরা ইনপুট নিয়ে সেই টাইপের ভেরিয়েবলের মধ্যে ডাটাটা অ্যাসাইন করে তারপর আমরা কনসোলে আউটপুট হিসেবে দেখাবো। তো এই ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।